এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আজও মনে পড়ে অর্থকে প্রথমবার দেখা, আর সেই এক দেখাতেই কিভাবে ভালোবেসে ফেলেছিল সে অর্থকে। 7 বছর আগে প্রায় তখন 10ম শ্রেণী সবে এসে ভর্তি হয়েছে। নতুন স্কুল, নতুন জায়গা, সব মিলিয়ে বেশ নার্ভাস ছিল সে। ক্লাসে বসে একা একা বই পড়ছিল প্রাহি, কারণ তখন ওর কোনো বন্ধু ছিল না। হঠাৎ স্টুডেন্টের হইচই দেখে প্রাহিও নিজের কৌতূহল দমাতে না পেরে স্কুল মাঠে যায়। দেখে একটা ছেলে কয়েকটা ছেলেকে উড়াধুরা মারছে। ও নিজেও বেশ মার খেয়েছে, তাও যেন ছেলেটা একাই 100। ছেলেটা ছিল হেমন্ত। ইশিকে কয়েকটা ছেলে বাজেভাবে ট্রিট করার কারণে হেমন্ত ওই ছেলেগুলোকে রেগে ইচ্ছে মতো মেরেছিল। মারামারি শেষে হেমন্ত চলে যেতে নেবে, তখন প্রাহির নজর যায় হেমন্তের হাত থেকে রক্ত ঝরছে। প্রাহির মায়া হয়, ও দৌড়ে গিয়ে হেমন্তর হাত চেপে ধরে, তারপর লাইব্রেরিতে নিয়ে গিয়ে সুন্দরভাবে হাতটা ব্যান্ডেজ করে দেয়। হেমন্তের নিজেরও প্রাহিকে অনেক ভালো লাগে, তাই ও আর ইসি মিলে প্রাহির সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে হেমন্তর বাড়িতে খবর চলে যায় যে হেমন্ত স্কুল মাঠে মারামারি করেছে। তার কয়েক ঘন্টা পরে স্কুলে আরফকে নিয়ে হাজির হয় অর্থ। সেদিন অর্থ হেমন্তর থেকে ওর মারামারি করার কারণটা জেনে হেমন্তকে কিছুই বলে না, উল্টো ওকে আরো সাহসিকতা দেয় যে ও যা করেছে একদম ঠিক করেছে। স্কুলের টিচাররাও আর কিছু বলার সাহস পায়নি, কারণ এই স্কুলে অর্থই স্টাডি করেছে, আর ওর সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন তারা। অন্যায় একদম সহ্য করতে পারে না অর্থ। সব মিটমাট করে চলে যায় অর্থ আর আরাফ, কিন্তু সাথে করে নিয়ে যায় প্রাহীর মন। সেই ছোট্ট প্রাহী সেদিন এক দেখাই ভালোবেসে ফেলে অর্থ। 100 পাগলামি তার। হেমন্তর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে অর্থের কথা জিজ্ঞেস করত। হেমন্ত বলতো ওর ভাইয়ের সম্বন্ধে, আর প্রায়ই হেমন্তের বর্ণনা স্বরূপ ওর কল্পনার রাজ্য সাজাতো। একদিন জানতে পারে অর্থ চলে গেছে বিদেশে। অর্থ নাকি সেখানেই পড়ালেখা করত। দেশে এসেছিল ছুটিতে। সেদিন অনেক ভেঙে পড়েছিল প্রাহি। কান্নার ফলে জ্বর এসেছিল মারাত্মকভাবে। পুরো 3 দিন জ্বরে বেহুশের মতো ছিল। আস্তে আস্তে সময় যায়, মেনে নিয়েছিল ভাগ্যকে। অপেক্ষা করা শুরু করে দেয় প্রাহি তার ভালোবাসার মানুষটির জন্য। ডায়েরিতে অর্থকে নিয়ে ওর না বলা হাজারো ভালোবাসার কথা লিখে রাখত। একদিন ওর মা ওর ঘর পরিষ্কার করতে গিয়ে সেই ডায়েরি পায়। বুঝতে পারেন তার মেয়ে অল্প বয়সে আবেগে গা ভাসাচ্ছে। ভাগ্য ভালো ডায়েরিতে প্রাহি অর্থের নাম উল্লেখ করেনি কোনোদিন। রাবেয়া নিজের মেয়েকে বোঝান এসব দুদিনের আবেগ, এই আবেগে গা ভাসিয়ে নিজের পড়ালেখার ক্ষতি হবে। প্রাহি সেদিন মায়ের কথার গুরুত্ব দেয়। হাজারো চেষ্টা করতে থাকে অর্থকে ভুলে যাওয়ার, পড়ালেখায় মন দেওয়ার, কিন্তু এত সহজে কি সবটা হয়? 2 বছর অনেক কষ্ট করে যুদ্ধ করেছে সে যেন অর্থকে ভুলে যায়, কিন্তু পারে না। ভার্সিটিতে উঠে প্রাহি প্রাপ্তবয়স্ক হয়, বুঝতে পারে এটা ওর আবেগ না, ও সত্যি অর্থকে ভালোবেসে মন থেকে অনেক বেশি ভালোবাসে। তাই তো এত চেষ্টা করেও পারে না অর্থকে ভুলতে। এদিকে হেমন্ত বাড়ি থেকে জানতে পারে অর্থকে বিয়ে করাবে, তাই ওর কাকিমা ওর ভার্সিটিতে ভালো কোনো মেয়ের খোঁজ খবর নিতে বলেছে। হেমন্ত কয়েকদিন খুঁজে কিন্তু কাউকেই মন মতো পায় না। অবশেষে হেমন্ত বোঝে প্রাহির মতো এত ভালো একটা মেয়ে থাকতেও ও কেন অন্য মেয়েদের খুঁজছে। প্রাহি হবে ওর ভাইয়ের জন্য পারফেক্ট। সেখান থেকে শুরু হেমন্ত উঠে পড়ে লেগে যায় প্রাহিকে মানাতে। এদিকে হেমন্ত তো আর জানে না ও যাকে বিয়ে করার জন্য প্রাহির পেছনে এত কাঠখড় পড়েছে। সে বহু আগেই নিজের মন প্রাণ উজাড় করে ওর ভাইকে ভালোবাসে। প্রাহি ভাবতো হেমন্ত ওর সাথে দুষ্টমি করে, ওকে ভাবি ডাকে। উপরে মিথ্যে রাগ দেখালেও মনে মনে ভীষণ খুশি হতো প্রাহি। মনে মনে দোয়া করত ও যেন সত্যি সত্যি হেমন্তর ভাবি হতে পারে। অবশেষে প্রাহির এত অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ 7 বছর পর ও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাবে। এইবার আসলেই নিজের মনের কথা আর লুকিয়ে রাখবে না, সবটা বলে দেবে ও অর্থকে। ঠিক কতটা ভালোবেসে ও অর্থকে। দীর্ঘশ্বাস ফেলল প্রাহি। বুকের ভিতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। ও পারছে না নিজের খুশি আনন্দটা কারোর সাথে ভাগাভাগি করতে। চোখ বুজে অর্থের মুখটা কল্পনা করল প্রাহি। এখনো যেন সবটা ওর চোখের সামনে বাস্তবভাবে ভেসে ওঠে। তারপর চোখ খুলে রুমের দিকে অগ্রসর হয়।
আজ আরো একটা রাত ওর নির্ঘুম কাটাতে হবে। জেগে জেগে শুধু প্রহর গুনবে প্রিয় মানুষটির আশার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে হেমন্ত আর হিয়াজ শিকদার। হিয়াজ শিকদার হলেন অর্থের বাবা। হিয়াজ শিকদার আর হিয়ান্ত শিকদার হলেন আপন দুই ভাই। হিয়াজের দুই ছেলে মেয়ে, অর্থ আর হিয়া। আর হিয়ান্তর একটাই ছেলে হেমন্ত। সবার বড় অর্থ, তারপর হেমন্ত, আর সবার ছোট হিয়া। বড় আদরের সবার ও। অর্থের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা দুজন। অবশেষে অপেক্ষা শেষ হলো। অর্থ ফার্স্ট টার্মিনাল দিয়ে এগিয়ে আসে। সাথে আছে আরাফ। অর্থ আর আরাফ সালাম জানালো। হিয়াজ জড়িয়ে ধরলেন ছেলেকে। কেমন আছিস বাবা? ভালো আব্বু, তুমি কেমন আছো? এই যে তোকে দেখেছি না, এখন একদম ভালো আছি। হিয়াজ এইবার আরাফকে জিজ্ঞেস করেন। আরাব কেমন আছো? আরাফ হাসি মুখে বলে, ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হেমন্ত অর্থকে জড়িয়ে ধরে আছে। অর্থ ভাইয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। ভালো মন্দ জিজ্ঞাসা করা হলো। আরাফের সাথেও কথা হলো। হিয়াজ এবার বলে ওঠেন, এবার বাড়ি চলো, অনেক হলো। রায়হান আর হেনা সেই কখন থেকে বসে আছে তোমার জন্য। বারবার ফোন করে জিজ্ঞেস করছে অর্থকে নিয়ে আসছি না কেন। অর্থ আর আরাফ হিয়াজের কথায় সম্মতি জানিয়ে গাড়িতে উঠে বসলো। কি জানি একটা অনুভব করে অর্থ আবারও গাড়ির জানালা দিয়ে তাকালো। আর কেন যেন মনে হচ্ছিল কে যেন ওকে দেখছে, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। হয়তো মনের ভুল হবে ভেবে এতটা ধ্যান দিল না। সা করে ওদের গাড়িটা ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এদিকে অর্থরা যেতেই লুকোনো অবস্থা থেকে বেরিয়ে এলো প্রাহি। আর একটু হলেই দেখে ফেলতো অর্থ ওকে। চোখে জল, মুখে হাসি। কত বছর পর দেখলো অর্থকে ও। লোকটা আগের থেকে আরো বেশি সুদর্শন হয়ে গিয়েছে। প্রাণটা জুড়িয়ে গিয়েছে প্রাহির। চারদিকে ভালো লাগার আর ভালোবাসার রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ওর মনে। অর্থ আজ আসবে আর প্রাহি তাকে দেখবে না, এটা অসম্ভব। সবার আগে এয়ারপোর্টে এসে হাজির হয়েছে প্রাহি, প্রিয় মানুষটিকে এক পলক দেখার জন্য, অশান্ত হৃদয়ে শান্ত করার জন্য। অবশেষে দীর্ঘ অপেক্ষায় ইতি টানা হলো। এখন শুধু সময় অর্থের কাছে নিজের ভালোবাসা ব্যক্ত করার। বাড়ি ফিরতেই অর্থকে জড়িয়ে ধরে কেঁদে কেটে অস্থির রায়হানা আর হেনা। হেনা অর্থের চাচি হলেও ওর মা থেকে কোনো অংশে কম ভালোবাসেন না তিনি। এই দুই মাকে বহু কষ্টে সামলিয়ে কান্না থামিয়েছে অর্থ। টুকটাক কথা বলে ফ্রেশ হতে চলে যায় অর্থ আর আরাফ। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই বাড়ির সদর দরজা দিয়ে প্রায় এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করে হঠাৎ একটা মেয়ে এসে অর্থকে জড়িয়ে ধরে। অর্থ নিজেকে সামলে নিল আকস্মিক ধাক্কায়। তারপর নিজেও মৃদু হেসে দু হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা প্রায় চিৎকার করে বলে ওঠে, আই মিসড ইউ সো মাচ ভাইয়া। আমিও আমার পুচকিকে অনেক মিস করেছি। আমার পুচকিটা কি ভালো আছে? বলে অর্থ। মেয়েটা অর্থকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলে, নিজেই দেখে নাও, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। হেমন্ত মাঝখান থেকে বলে, হ্যাঁ, সারাদিন হাতির মতো খেলে তো ফিট অ্যান্ড ফাইন থাকবি, আর কয়দিন পর পুরাই একটা আটার বস্তার মতো লাগবে। ভাইয়া, এই হেমন্ত ভাইয়াকে কিছু বলবা? সারাদিন আমার সাথে ঝগড়া লাগানোর ধান্দায় থাকে। অর্থ হেমন্তকে একটু মিথ্যে রাগ দেখালো। বিনিময়ে হেমন্ত ভয় পাওয়ার অভিনয় করলো। এদিকে এতক্ষণ ভ্রুকুসকে সবটা দেখছিল আরাফ। এবার বলেই ফেললো, অর্থ, এটা কি সেই বাচ্চা মেয়ে তোর বোন হিয়া? অর্থ হ্যাঁ সূচক মাথা নাড়লো। আরাফ হেসে দিয়ে বলে, আগে যেমন বাচ্চাদের মতন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতো, এখনো দেখি সেইভাবেই কাঁদে। হিয়া রাগী দৃষ্টি নিক্ষেপ করলো আরাফের দিকে। তেজ নিয়ে বলে, এসব ভালো হচ্ছে না কিন্তু আরাফ ভাইয়া। বলেই হন হন করে চলে গেল মা, কাকি আর বাবা কাকাদের সাথে দেখা করতে। এদিকে হিয়ার এত রাগ দেখে মুস্কি হাসলো আরাফ। মনে মনে বলে, আজও রাগলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে হিয়া। আমি বারবার তোমার ওই রূপে ঘায়েল হয়ে যাই। মন হারিয়ে বসে আছে সেই কবেই তোমার কাছে। এইবার পালা তোমার মন চুরি করার, শীঘ্রই সেটা করে নেব। রায়হানা বেগমের ডাক শোনা গেল। তিনি সবাইকে ডাকছেন ডিনার করার জন্যে। সবাই আজ কতদিন পর একসাথে ডিনার করবে। পুরো শিকদার পরিবার আজ হাসিতে খুশিতে ভরপুর। খাবার টেবিলে হিয়াজ শিকদার হঠাৎ বলে ওঠেন, অর্থের আসার উপলক্ষে কাল আমি একটা পার্টির আয়োজন করব, কি বলো অর্থ? অর্থ খাওয়া থামিয়ে দিল। ভ্রুকুসকে গম্ভীর কণ্ঠে বলে, এসবের কোনো দরকার নেই বাবা। হিয়া চেঁচিয়ে উঠল, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি আমার সব ফ্রেন্ডদের ইনভিটেশন দিয়েছি,
ওরা কাল আসবে, আমার ভাইয়া এসেছে আর আমি সেলিব্রেট করব না? হ্যাঁ, এটা কি হয়? কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, কাল পার্টি হবে ব্যাস। বোনের জেদের কাছে হার মানে অর্থ। সম্মতি দিয়ে দেয় সে। রায়হানা বেগম অর্থের প্লেটে খাবার দিচ্ছেন। এবার হেমন্তের উদ্দেশ্যে বলে, হেমন্ত, প্রাহি আর ইসি মেয়ে দুটোকেও ইনভিটেশন দিয়ে দিস পার্টির। তোর আর কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকেও বলিস। আচ্ছা বড় মা, বলল হেমন্ত। এদিকে প্রাহি আর ইসি নামটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে ওর কাছে। কিছু একটা মনে করে খাওয়া থামিয়ে হেমন্তকে বলল, প্রাহি আর ইসি, এরা দুজন তোর ওই মেয়ে ফ্রেন্ড দুটো না? হেমন্ত চাঁদ হাতে পেল। এই তো সুযোগ, প্রাহির একটু গুণগান গাওয়া যাক ভাইয়ের সামনে। এতে ক্ষতি কি? হেমন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, হ্যাঁ ভাইয়া, জানো ওরা খুবই ভালো। রাহির তো কোনো জবাবই নাই। একদম শান্ত, ভদ্র, নম্র একজন মেয়ে। আমার ফ্রেন্ডসদের মাঝে প্রাহি আর ইসি সবচেয়ে বেশি ক্লোজ, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। আর জানো, প্রাহি তো একেবারে আমাদের আপনজনের মতো। আমাদের ফ্যামিলির সবাইকে প্রচুর ভালোবাসে মেয়েটা। আর ব্যাস, অনেক হয়েছে। আমি শুধু একটু জিজ্ঞেস করলাম। অমনি তুই তো পুরো জন্মষষ্ঠী নিয়ে আলোচনা শুরু করে দিলি। জাস্ট লিসেন ওয়ান থিং, আই ডোন্ট লাইক টু টক টু মাচ অ্যাবাউট মাই সেলফ, অ্যান্ড আই অলসো ডোন্ট লাইক এনিওয়ান টু টক টু মি টু মাচ। কথাগুলো শেষ করে খাবার টেবিল হতে উঠে চলে গেল অর্ধ। হেমন্তের মনটা খারাপ হয়ে গেল। কিভাবে যে ভাইয়ের মনে প্রাহির জন্য জায়গা তৈরি করবে। ইস, এতটা বোকা কেন হলো? আগে তো ওদের দুজনকে একসাথে করতে হবে। দুজনের প্রথম সাক্ষাৎটা যেন একটু রোমাঞ্চকর হয়, এমন ব্যবস্থা করবে হেমন্ত। চেষ্টায় কোনো কমতি রাখবে না ও। যে করেই হোক প্রাহিকে ওর ভাইয়ের বউ করে আনতেই হবে। Sir, Ilfa ma'am is planning to come to Bangladesh tomorrow. এর আন্ডারে কাজ করা একজন লোকের মুখে এমন কথা শুনে রাগে কপালের শিরা উপশিরা ফুলে উঠল। রাগে চোখ জোড়া লাল হয়ে উঠল। মনে মনে বিশ্রী গালি দিল ইলফাকে, ড্যাট ব্লাডি বিচ। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে বলে ওঠে অর্থ, Stop that crazy girl anyway. I don't want to hear any excuse. Block her passport, no matter how much it costs. ফোনটা কেটে দিয়ে সজোরে পাশের টেবিলে রাখা ফুলদানিটা আছাড় মারল অর্থ। এই মেয়েটা জানলো কিভাবে ওরা দেশে এসেছে? ওইটাকে না জানানোর জন্য লুকিয়ে চুরিয়ে কত প্ল্যানিং করে ও আর আরাফ এসেছে বাংলাদেশে। আর সেই মুসিবত কিনা স্বয়ং এখানে এসে হাজির হর পায়তারা করছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটা আস্ত একটা ঝামেলা। আর অর্থ নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চায় না। আর এইসব ঝামেলাদের কিভাবে নিজের কাছ থেকে দূরে সরানো যায় তা খুব ভালো করেই জানে অর্থ। মনে মনে কথাগুলো ভেবে বাঁকা হাসলো অর্থ। আজ কালো গ্রাউন্ড পরে সেজেছে প্রাহি। প্রাহি আজ নিজেকে পুরোপুরি অর্থের ব্ল্যাক প্রিন্সেস রূপে সাজাবে। সুন্দর করে সেজেছে প্রাহি। টানা চোখ জোড়ায় গাঢ় কালো কাজল দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো কার্লি করে ছেড়ে দিয়েছে পুরো পিঠময়। এতেই যেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওকে। রেডি হয়ে ড্রেসিং রুমে এসে হাজির হয় প্রাহি। নিচে এসে দেখে ওর বাবা আর মা দুজনেই রেডি। এরশাদ সাহেব বলেন, রেডি মামুনি তুমি? বাহ, কি সুন্দর লাগছে আমার মাটাকে। রাবেয়া বেগম প্রাহির কানের পিছনে কালো কাজল লাগিয়ে দিলেন। তারপর তারা রওনা দিলেন শিকদার বাড়ির উদ্দেশ্যে। আজ শিকদার বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে পুরো বাড়িটা। গাড়ি থেকে বের হয়ে আসলো প্রাহি। শিকদার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। প্রাহিকে দেখে ইসি আর হেমন্ত এগিয়ে আসলো। ইসি আর হেমন্ত প্রাহির মা বাবাকে সালাম জানালো। টুকটাক কথা প্রাহিকে নিয়ে চলে গেল। প্রাহি ইসি আর হেমন্তর এমন টানাটানি দেখে বেশ বিরক্ত হলো। বলল, আশ্চর্য, এমন টানাটানি করছিস কেন তোরা? ছিঁড়ে ফেলবি নাকি আমায়? হেমন্ত প্রাহির কথায় পাত্তা না দিয়ে বলল, আরে শোন, তুই আজকে পার্টিতে একটা ড্যান্স পারফরমেন্স করবি। প্রাহি থ হয়ে গেল, চেঁচিয়ে উঠে বলল, কি বলছিস এসব? ডান্স? তাও আমি? নো, নেভার, এটা আমি করতে পারবো না। ইসি নিজের চোখের চশমা ঠেলে ঠুলে ঠিক করে নিয়ে বলল, প্রাহি, লিসেন না, তুই তো অনেক ভালো নাচ পারিস, একটা নাচই তো করবি, এতে এমন করার কি আছে? প্রাহি মুখটা একটুখানি করে বলল, কিন্তু কিভাবে এতগুলো মানুষের সামনে? হেমন্ত বেশ বিরক্ত হলো, ধমকে উঠে বলল, ঢং মারিস না সিমরি, নাচ করতে বলেছি করবি, ব্যাস, আর কোনো কথা না। আর আমার পরিবারের সবাই জানেন
তুই অনেক ভালো নাচতে পারিস। স্কুলে থাকতে প্রতিটা অনুষ্ঠানে তুই নাচ করতি। আমার পরিবারের সবাই তোর নাচ অনেক পছন্দ। প্রাহি আর কিছু বলল না, কিন্তু আজ অর্থ এখানে আছে, আর অর্থের সামনে কিভাবে কি করবে প্রাহি? অর্থের সাথে চোখাচোখি হলেই তো ওর দম বন্ধ হয়ে আসে, হাত পা উত্তেজনায় থরথরিয়ে কাঁপে। অর্থের ছবি যতবার দেখে ততবারই এমন হয়। সেখানে আজ ও সরাসরি অর্থের সামনে লাইভ ডান্স করবে। ভাবতেই গলা শুকিয়ে আসে প্রাহির। উপায় না পেয়ে রাজি হয়ে যায় প্রাহি। অর্থকে আজ ভীষণ সুদর্শন দেখাচ্ছে, ব্ল্যাক স্যুটে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। আশেপাশের মেয়েরা অর্থের অ্যাটেনশন পাওয়ার জন্য কত শত চেষ্টা করছে, কিন্তু অর্থ কিছুতেই সেদিকে পাত্তা দিচ্ছে না। আশাহত এক একজন মেয়ের মুখে লটকে যাচ্ছে। হঠাৎ মাইকে হেমন্তের কণ্ঠ শুনে সেদিকে নজর দেয় অর্থ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ পার্টিটা শুরু করতে যাচ্ছি একটা অমায়িক ডান্স পারফরমেন্সের মাধ্যমে। তো সবাই তৈরি তো? সবাই চিৎকার করে ওঠে। ঠিক তখনই চারদিকে লাইট অফ হয়ে যায়। স্টেজে বিভিন্ন রঙের আলো জ্বলে ওঠে, আর ফোকাস লাইটটা এসে পড়ে প্রাহির মুখে। প্রাহি চোখ তুলে তাকায় সামনের দিকে, ঠিক একেবারে অর্থের দিকে। এদিকে প্রাহির চোখের এই চাহনি অর্থের মনে হচ্ছে ওর হৃদয়ে কিছু একটা প্রচন্ড জোরে আঘাত করেছে। অসম্ভব মায়াবী মুখশ্রীটা দেখে যেন ওর অন্তর জুড়িয়ে গিয়েছে। টানা টানা কাজল কালো চোখ, চিকন জোড়া ভ্রুদয়, লাল লিপস্টিকে আবৃত ঠোঁটজোড়া, কোমর অবধি ছড়ানো চুল, কোমল নারীদেহের বাঘ, সবকিছু যেন তীব্রভাবে আকর্ষণ করছে অর্থকে। হৃস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করছে, সারা শরীরে অদ্ভুত শিহরণ অনুভব করছে। এক কেমন অজানা অনুভূতি। অর্থের জীবনে প্রথম সে এমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় হলো। আগে তো কোনো মেয়েকে দেখে এমন অদ্ভুত অনুভূতি হয়নি। তবে আজ কেন আজ এই মেয়েটা তার চোখের চাহনি, চোখের দেখায় অর্থকে পুরো এলোমেলো করে দিল কেন? এদিকে প্রাহি অর্থের অমন চাহনি দেখে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যেন মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। না, এমন হলে হবে না। ওকে স্ট্রং থাকতে হবে, নিজের অনুভূতিগুলিকে সামলাতে হবে। গান স্টার্ট হতেই প্রাহি নিজের নাচের দিকে ধ্যান দিল। মিউজিক বক্সে জোরালো শব্দে গান বাজছে, সেই সাথে অত্যন্ত সুন্দরভাবে নাচ প্রদর্শন করছে। এদিকে প্রাহির একটা মুভমেন্ট যেন অর্থের মনের ভিতর তোলপাড় সৃষ্টি করছে। जब तक है जमी, जब तक है आसमां, तुम मेरे ही रहो, बस इतना ही अरमां। तुझे बांध लो मैं आंचल में, जैसे चांद रहे बादल में। हम जस्ते हैं ऐसे जैसे सजने कचल में। महबूबा मैं तेरी महबूबा, महबूबा मैं तेरी महबूबा, महबूबा मैं तेरी महबूबा, महबूबा हो मैं तेरी महबूबा। গাঢ় অনুভূতিতে পৃষ্ঠ হয়েছে মন। অদ্ভুতভাবে কেমন যেন এলোমেলো লাগছে সবকিছু অর্থের। হৃৎস্পন্দনের গতি অধিক দ্রুততার সাথে বাড়ছে। মস্তিষ্ক আর মন দুটো স্থানে একটাই মুখশ্রী বারবার ঘুরপাক খাচ্ছে। কেন এমন হচ্ছে অর্থের সাথে? কিসের এত ব্যাকুলতা? কেন এত তার টান অনুভব করছে সে ওই মেয়েটার প্রতি? এই কেমন যন্ত্রণা! মেয়েটার নাচের প্রতিটা মুহূর্ত কিছুতেই ভুলতে পারছে না অর্থ। কি সুন্দর অমায়িকভাবে নাচছিল। কালো গাউনে যেন কোনো হুল পরে লাগছিল। একটা মেয়ের প্রতি এতটা আকৃষ্ট কোনোদিন হয়নি অর্থ। তবে আজ কেন নিজের প্রতি নিজেরই অসম্ভব রাগ লাগছে অর্থের। যে অর্থ কিনা এত বড় একটা বিজনেস সামলাচ্ছে, সেখানে নিজের মনের অনুভূতি, বেকুলতা, অস্থিরতা সামলাতে পারছে না। কিন্তু আদৌ কি বিজনেসের সাথে এসব কিছুতে তুলনা করা কি বোকামি নয়? বিজনেস তো টাকায় চলে, কিন্তু অনুভূতিগুলো কি টাকার ইশারায় চলে? না, একদম না। তারা তো নিজের মনের মর্জি মতো চলে, তাদের উপর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ না। কিন্তু আজ এত বুদ্ধিমান অর্থ এই অনুভূতির পরীক্ষার একেবারে শূন্যের কোঠায় দাঁড়িয়ে। নিজেকে সামলাতে না পেরে ড্রিঙ্কস সেন্টারে চলে যায় অর্থ। ওয়েটারকে একটা রেড ওয়াইন দিতে বলে মাথা চেপে ধরে বসে থাকে সেখানে।
এদিকে অর্থকে অনেকক্ষণ ধরে খুঁজে চলেছে প্রাহি। সবশেষে অর্থকে দেখতে পেয়ে নিজেও সেদিকে এগিয়ে গেল। অর্থের দিকে খানিক দূরত্ব রেখেই বসলো। এরপর অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ওর ভালোবাসার মানুষটিকে। লোকটাকে কালো রঙে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আজ যেন প্রাহির চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। লোকটার নেশাক্ত চোখ যেন গভীর এক সমুদ্র। এই সমুদ্রের নিজের খেই হারিয়ে বসে আছে প্রাহি তো সেই কবেই। কালচে লাল ঠোঁট জোড়ার দিকে তাকালে তীব্রভাবে ঝংকার তোলে ওর মনে। সারা শরীরে অদ্ভুত শিহরণ অনুভব হয়। ঘন কালো সিল্কি চুলগুলো ঘন্টার পর ঘন্টা হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে করে লোকটাকে। প্রাহি যখন নিজের মতো অর্থকে নিয়ে ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই ওর সামনে এসে খপ করে বসে পড়ে কেউ। ধ্যান ভাঙতে সামনে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে আসে প্রাহির। এ কাকে দেখছে সে? এতক্ষণ সে ভালো লাগার নেশায় মত্ত ছিল প্রাহি। সেটা কেটে গিয়ে এখন একরাশ ভয়েরা এসে দানা বাঁধল ভিতর ঘরে। ঘোলাটে হয়ে আসলো দু চোখ। আবার এই লোক ফিরে এসেছে। কেন এসেছে? ভয়ের তাড়নায় প্রাহি নড়তেও ভুলে গিয়েছে। সামনের ব্যক্তিটি প্রাহিকে এতটা ভয় পেতে দেখে কুড়ো হাসলো। অস্থিরভাবে প্রাহির পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিয়ে বলল, কিরে প্রাহি, আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিস। ইউ আর লুকিং সো হট ইন ব্ল্যাক ড্রেস। কথাগুলো বলে আবারও প্রাহিকে বাজে নজরে দেখতে লাগলো। প্রাহির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছে জলদি সেখান থেকে যেতে নিলে হাত চেপে ধরে প্রাহির ব্যক্তিটি। প্রাহি কলিজায় পানি শুকিয়ে যায়। ব্যক্তিটির হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। শেষে না পেরে কেঁদে দেয় প্রাহি। ক্রন্দন স্বরে বলে ওঠে, জয় ভাইয়া, প্লিজ ছেড়ে দাও আমায়। কেন এসেছো আবার ফিরে? কেন এসেছো আবারও আমার কাছে? আবার কেন আমাকে জ্বালাতন করছো? প্লিজ ছাড়ো আমায়। জয় শয়তানি হাসি দিয়ে বলে, কেন ফিরে এসেছি জানিস না? কেন ফিরে এসেছি তুই খুব ভালোভাবে জানিস আমি কেন এসেছি আর ঠিক কি চাই আমি। জয়ের প্রতিটি কথায় কেঁপে ওঠে প্রাহি। কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দাও হাতটা। জয় আবারও হাসলো। হেসে আরেক হাত প্রাহির দিকে বাড়াতে নিলেই একটা শক্ত পুরুষালী হাত এসে আটকে দেয় জয়কে। জয় বিরক্ত হয়ে বলল, আরে কে রে, কেন বিরক্ত করতে এসেছিস? কথাগুলো বলে তাকাতেই হালকা ভয় পায় জয়। আস্তে করে প্রাহির হাত ছেড়ে দেয়। প্রাহি ছাড়া পেয়ে সেই লোকটার পিছনে গিয়ে লুকায়। লোকটা আর কেউ না, অর্থ। অর্থর রাগে চোখ লাল হয়ে উঠেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। অনেকক্ষণ যাবৎ দেখছিল মেয়েটাকে এই ছেলে ডিস্টার্ব করছে। রাগ তো লাগছিলই, কিন্তু যখন দেখলো মেয়েটার হাতে চেপে ধরেছে আর মেয়েটা বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য বলছিল, এতেই বুঝেছে অর্থ ছেলেটা ওকে জ্বালাতন করেছে। রাগে ভারী নিঃশ্বাস নিতে লাগে অর্থ। ছেলেটা আবারও হাত বাড়াতে নিলে দ্রুত গিয়ে বাধা দেয় ও। জয় দাঁতে দাঁত চেপে বলে, হেই মিস্টার হোয়াট এভার, ওয়াই আর ইউ ডিস্টার্বিং হার? জয় হাসলো। প্রাহির দিকে বাঁকা নজরে তাকাতেই প্রাহি ভয়ে আরো সিটিয়ে গেল অর্থের দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে জয় বলে, শি ইজ মাই কাজিন, আই এম নট ডিস্টার্বিং হার মিস্টার শিকদার। ভ্রু কুঁচকে আছে অর্থের। ছেলেটা ওকে চিনে তাহলে। আর এইমাত্র কি বললো, মেয়েটার কাজিন হয় এই ছেলে। তাহলে কেন বারবার ওকে ছেড়ে দেওয়ার কথাগুলো বলছিল কাঁদতে কাঁদতে? ওই চোখের অশ্রুরা কেন এসে ভিড় জমিয়েছিল? কেন সেই চোখের অসীম ভয় দেখতে পেয়েছিল অর্থ? রাগ আরো বাড়ল অর্থের। ঘুরে প্রাহির দিকে তাকালো। মেয়েটার চেহারা ভয়ে একটুখানি হয়ে আছে। অর্থ রাগী কণ্ঠে বলে, এই ছেলে কি কাজিন হয় আপনার? এই প্রথমবার প্রিয় মানুষটি কথা বলল প্রাহির সাথে। প্রাহি কি অনেক খুশি হবে? হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা, কিন্তু জয়ের উপস্থিতি ওকে এতটাই ভয়ে কাবু করেছে যে ও ওর খুশিটা প্রকাশ করতে পারছে না। অর্থ প্রাহিকে কথা বলতে না দেখে প্রচুর বিরক্ত হলো। প্রায় ধমকের সুরে বলে ওঠে, কি হলো, কথা বলছেন না কেন? আই আস্কড ইউ সামথিং, আনসার দ্যাট, ড্যাম ইট। কেঁপে উঠল প্রাহি অর্থের ধমকে। কাপা কাপা গলায় বলে, আমার কাজিন হয় কিন্তু। প্রাহিকে মাঝপথে থামিয়ে দিল জয়। আর কিছু বলতে দিল না। জয় আগ বাড়িয়ে বলে উঠল, দেখেছেন মিস্টার শিকদার, আমি বলেছি আপনাকেও আমার কাজিন হয়। তাহলে উনি কাঁদছিলেন কেন? কাজিন হলে কাঁদছিলেন কেন উনি? অর্থের কথায় হাসলো জয়, কিন্তু মনে মনে প্রচুর বিরক্ত হলো। মনে মনে বলে, শালাকে জাসুগিরি শুরু করলো।
জয় কিছু বলতে নেবে তার আগেই হেমন্ত কোথা থেকে এসে জয়কে টেনে দুগালে এলোপাথারি চড় দিতে লাগলো। জয়ও রেগে পাল্টা আঘাত করতে লাগলো, কিন্তু হেমন্তর সাথে পারছে না। হেমন্ত দিক বেদিক হুঁশ হারিয়ে জয়কে মারছে। এদিকে অর্থ অবাক, হলো কি এটা? হেমন্ত কোথা থেকে এমন উল্কা পিণ্ডের মতো এসে জয়কে মারা শুরু করলো কেন? হচ্ছেটা কি? অনুষ্ঠানের এরশাদ সাহেব আর রাবেয়া বেগম জয়কে দেখে আঁতকে উঠলেন। জলদি প্রাহীকে খুঁজতে লাগলেন। দেখে প্রাহীকে ইসি ধরে আছে, সেখানে অর্থও আছে। এদিকে শিকদার বাড়ির প্রতিটা মানুষ স্তব্ধ হেমন্তর এমন আচরণে। হেমন্ত জয়কে মারতে মারতে বলে, তোর সাহস কি করে হলো কুত্তার বাচ্চা? জানোয়ার, তোর হাত একদম কেটে দিব আমি। তোর সাহস কিভাবে হলো প্রাহের দিকে হাত বাড়ানোর? তোকে মেরে ফেলবো আমি আজ। কুকুরের জাত কোনো দিনও ভালো হয় না, তুই ঠিক তেমন। তোকে না মেরে আজ আমি শান্তি পাবো না। জয়ের প্রায় অবস্থা নাজেহাল, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। হিয়াজ শিকদার আর হিয়ান্ত শিকদার হেমন্তকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এদিকে অর্থ ভ্রু কুঁচকে সবটা দেখছে। ওর ভাই তো এমন না, অকারণে কাউকে তো ওর ভাই মারে না, তাহলে আজ কেন এই এমন করছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই অর্থ এগিয়ে যাচ্ছে না হেমন্তের কাছে। এদিকে প্রাহী আর এসব সহ্য করতে না পেরে দৌড়ে চলে যায় হেমন্তর কাছে। হেমন্তর এক হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, হেমন্ত প্লিজ ছেড়ে দে ওকে, প্লিজ হেমন্ত ছেড়ে দে, তোকে আমার কসম ছেড়ে দে। থেমে গেল হেমন্ত। রাগী চোখে তাকালো প্রাহীর দিকে, ঠাস করে চড় লাগিয়ে দিল প্রাহীর গালে। বাড়ির সকলে আকস্মিক হেমন্তর প্রাহীকে মারতে দেখে অবাক হয়ে যায়। এদিকে চড় খেয়ে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে দিল প্রাহী। প্রাহীকে কাঁদতে দেখে হেমন্ত চিল্লিয়ে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। একদম কাঁদবি না আমার সামনে, একদম কাঁদবি না বলছি। তোর সাহস কি করে হলো এই কুত্তার বাচ্চার জন্য কসম দেওয়ার? তোর জিব্বা টেনে একদম ছিঁড়ে ফেলবো আমি। আমার কথা একটু শোন হেমন্ত। প্রাহী বলতে পারে না তার আগেই হেমন্ত রাগী গলায় বলে, কথা বলবি না আমার সাথে? কথা বলবি না? রাগে হন হন করে উপরে নিজের রুমে চলে গেল হেমন্ত। প্রাহীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আজ ওর আনন্দের দিন ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল এটা? রাবেয়া বেগম দৌড়ে এসে প্রাহীকে জড়িয়ে ধরলেন, মেয়েকে বুকের সাথে জাপটে ধরলেন। মায়ের সান্নিধ্য পেয়ে মাকে জাপটে ধরে চিৎকার করে কেঁদে ওঠে প্রাহী। কাঁদতে কাঁদতে বলে, আম্মু, ও আবার কেন এসেছে আম্মু? ওকে চলে যেতে বলো আম্মু। আমার সকল আনন্দ খুশিকে এই লোকটা এক মুহূর্তে সব ধ্বংস করে দেয় আম্মু। ওকে চলে যেতে বলো, যেতে বলো ওকে, আমার সহ্য হচ্ছে না আম্মু, সহ্য। আস্তে আস্তে শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় প্রাহী। রাবেয়া বেগমের গায়ের উপরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। এরশাদ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে গিয়েছেন। জয়কে টেনে তুলে রাগে কাঁপতে কাঁপতে বলে, আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে। নিজের ভালো চাইলে চলে যা, না হলে তোকে এক্ষুনি আমি পুলিশে দিব। চলে যা। জয় উঠে দাঁড়ালো, সবার বাড়ির প্রতিটা মানুষের দিকে তাকিয়ে দেখলো, তারপর যাওয়ার জন্য পা বাড়ালো। সদর দরজার সামনে গিয়ে আবারও পেছনে ফিরে রহস্যময় হাসি দিয়ে বলে, ভালো করলি না তোরা এসব কেউ। পস্তাতে হবে তোদের, বড্ড পস্তাতে হবে। মনে রাখিস, আমার এই অপমানের হিসাব আমি সুদে আসলে উসুল করে নিই। অর্থ রাগী চোখে তাকালো জয়ের দিকে, গার্ডসদের উদ্দেশ্য করে বলল, গার্ডস কুকুরদের রাস্তায় মারায়, তাই এই কুকুরটাকে রাস্তায় ফেলে আসো। গার্ডসরা কথা মতো তাই করলো। জয়কে নিয়ে চলে যেতেই অর্থ রাবেয়া বেগমের দিকে এগিয়ে গেল। গলার স্বর নরম করে বলল, আন্টি, ওনাকে আমার কাছে দিন, রুমে দিয়ে আসি। ওনার উপর অনেক ধকল গিয়েছে, ওনার রেস্ট দাও। রাবেয়া বেগম মাথা নাড়লেন। অর্থ এগিয়ে এসে প্রাহীকে কুলে তুলে নিল। সাথে সাথে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। শিরশির করে উঠল দেহটা। ভালো লাগার ছোঁয়ার মাখো মাখো হলো। শীতলতার হৃদয়টা ছেয়ে গেল। মেয়েটার শরীরটা কি নরম! কি খায় এই মেয়ে? তুলো টুলো খায় নাকি? না হলে এমন নরম কেন? প্রাহের ছোট্ট দেহখানা যেন অর্থের প্রশস্ত বুকের মাঝে ঢুকে যাচ্ছে। অর্থ প্রাহের মুখের দিকে তাকালো। কি স্নিগ্ধ মায়াবী মুখখানা! কান্নার কারণে চোখের কাজলগুলো লেপ্টে আছে। এতে যেন চেহারাটায় মায়া আরো বাড়িয়ে দিয়েছে। অর্থ দৃষ্টি সরালো, নিজেকে সংযত করলো। তারপর প্রাহীকে নিয়ে গেস্ট রুমে শুইয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আসতে বলল। আবারও এক পলক প্রাহীর দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। এখন ওকে জানতে হবে কেন হেমন্ত ওই ছেলেটাকে মারল। হেমন্ত এখন রুমবন্দি করে আছে, এখন আর ওকে পাবে না অর্থ। এখন উপায় অর্থের আরেকটা বেস্ট ফ্রেন্ড, ওর থেকেই জানতে হবে সব। তাই অর্থ খুঁজতে চলে গেল ওকে।
ইসি চুপচাপ বসে আছে সোফায়, ওর সামনে গম্ভীর মুখে অর্থ বসে আছে। ইসি এবার মিনমিন কণ্ঠে বলে, কিছু দরকার ছিল ভাইয়া, আমাকে ডেকে পাঠালেন যে? অর্থ নড়ে চড়ে বসলো, নিজেকে খানিকটা সামলালো। এইভাবে কোনো কারো লাইফ নিয়ে ঘাটাঘাটি করা তার মোটেও ভালো লাগে না। তবে আজ কেমন যেন ও নিজের কৌতূহল দমাতে পারছে না। প্রাহির ওই জয়কে এতটা ভয় পাওয়ার কারণ জানার জন্য ওর মন মস্তিষ্ক দুটোই অস্থির হয়ে ওঠে। অর্থ প্রশ্ন করে ফেললো, আমাকে সব তুমি বলবে। প্রাহি কেন এতটা ভয় পাচ্ছিলেন ওনার কাজিনকে দেখে? আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ দ্যাট। ইসি শুকনো ঢোক গেল, গলাটা কেমন যেন শুকিয়ে আসে। সামনে টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢোক ঢোক করে খেয়ে ফেললো। এখন একটু ভালো লাগছে। আস্তে আস্তে বলা শুরু করলো ইসি, প্রাহি, আমি হেমন্ত সবেমাত্র কলেজে উঠেছি। একদিন প্রাহির আব্বু মানে আঙ্কেলকে জানান ওনাকে মিশনে যেতে হবে, তাও পুরো 1 বছরের জন্য। আঙ্কেল আবার আর্মি ছিলেন। আঙ্কেল প্রাহিকে আর আন্টিকে একা এত বড় বাড়িতে রেখে যাবেন এটা নিয়ে চিন্তায় ছিলেন। তাই তিনি সিদ্ধান্তে ছিলেন প্রাহি আর আন্টি তার বাবার বাড়িতে রেখে আসবেন। এতে আন্টি আর প্রাহির আরও একটা খারাপ লাগবে না। অবশ্য তখন প্রাহির নানু ভাই বেঁচে ছিলেন, তাই তারাও রাজি হয়ে যায়। এটাই ছিল আঙ্কেলের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রথম 6 মাস ভালোই কাটছিল। হঠাৎ একদিন প্রাহির কাজিন মানে ওর মামাতো ভাই জয় বিদেশ থেকে আসে। প্রাহির সাথে কেমন যেন অন্যরকম আচরণ করতো। প্রায় আমাকে আর হেমন্তকে বলতো যে জয় ওর দিকে কেমন যেন বাজে দৃষ্টিতে তাকায়, আবার মাঝে মাঝে ওকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে। হেমন্ত তো একদিন রেগে মেগে জয়কে মারার জন্য যেতেও যাচ্ছিল। প্রায় ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে থামায় যে আর মাত্র কয়েকটা দিন, তারপর তো আঙ্কেল এসেই পড়বেন। একদিন হঠাৎ জানতে পারলাম প্রাহিকে হিপনোটাইজ করানো হয়েছে। আমি প্রায় ছুটে যাই প্রাহির কাছে। ওর জ্ঞান ফিরতেই আমাদের সবকিছু খুলে বলে ও। সেদিন নাকি ওর মা আর মামি শপিংয়ে গিয়েছিলেন, আর প্রাহির মামা তো কাজে থাকেন, বাকি থাকে প্রাহির নানু ভাই। তিনি প্রায় শয্যাশায়ী মানুষ, অসুস্থ থাকেন প্রায় 12 মাস। জানোয়ারটা সেই সুযোগটাই লুফে নেয়। একলা ঘরে প্রাহির সাথে জোর জবরদস্তি শুরু করে। প্রায় চিৎকার করাতে প্রাহির গায়ের ওড়না কেড়ে নিয়ে ওর মুখে বেঁধে দেয়, বিছানার চাদর দিয়ে ওর হাত পা বেঁধে দেয়। সেদিনই হেমন্ত প্রাহির থেকে কেমিস্ট্রি সাবজেক্টের নোটস নিতে এসেছিল। অনেকক্ষণ কলিং বেল বাজানো হচ্ছিল, কেউ দরজা খুলছিল না। উপায় না পেয়ে দারোয়ানকে বলল এক্সট্রা চাবি দিয়ে গেট খুলে দিতে। দারোয়ান যেহেতু হেমন্তকে চিনে তাই আর দ্বিমত করলো না। বাড়ির ভেতরে ঢুকে হেমন্ত সারা বাড়ি খুঁজেও প্রাহিকে পাচ্ছিল না। অবশেষে গেস্ট রুমের কাছ থেকে এতেই এমন যেন শব্দ পায় হেমন্ত। দরজা ঠেলে ঢুকতে নিলে দেখে দরজা বন্ধ। হেমন্ত আর 1 মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখে তা তো বুঝতেই পারছেন। হেমন্ত সাথে সাথে এলো পাছাড়ি মারতে শুরু করে জয়কে। জয় যখন জ্ঞান শূন্য হয়ে পড়ে ওকে ছেড়ে প্রাহির কাছে যায় হেমন্ত। প্রাহির অবস্থা দেখে কেঁদে দেয় হেমন্ত। প্রাহির হাত পা খুলে দিয়ে চাদর দিয়ে ওকে ঘুরিয়ে দেয়। অল্পের জন্য প্রায় সেদিন বেঁচে যায়। হেমন্ত ওকে নিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। সবাইকে ফোন করে জানিয়ে দেয় সবটা। আঙ্কেলকে সবটা বলাতে তিনিও সব ফেলে সেদিনই ছুটে চলে আসেন। জয়কেও ওর বাবা হাসপাতালে ভর্তি করেন। এত কিছুর পরেও জয়ের বাবা মা নিজের ছেলের কুকীর্তি মেনে নেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করেন না। তাদের ভাষ্য মতে প্রায়ই নাকি তাদের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে এসব করার জন্য আহ্বান করেছে। আর জয় ছেলে মানুষ, একটু তো বেসামাল হবেই। প্রাহির নানু ভাই প্রিয় নাতনির এই অবস্থা মেনে নিতে পারেননি। জয়কে সবাই পুলিশে দিতে চায়। হেমন্ত তো বারবার জয়কে মারার জন্য যেতে চাচ্ছিল। আমরা অনেক কষ্টে সামলেছিলাম। প্রাহির মামা মামি পায়ে ধরে বলেন ওনার ছেলেকে যেন জেলে না দেয়। ওনাদের কুমিরের কান্না দেখে মেনে নেয় সবাই, কিন্তু প্রাহির নানু ভাই তৎক্ষণাৎ প্রাহির মামা মামি আর জয়কে ত্যায্য করে দেন। এমন একটা ঘটনা প্রাহির নানু ভাই কিছুতেই মেনে নিতে পারেননি। কিছুদিন পর তিনি মারা যান। এটা যেন প্রাহিকে আরো ভেঙে ঘুরিয়ে দেয়। একে সেই ঘটনা, আবার তার নানু ভাই মারা যায়। এতে অনেক বড় একটা শক খায় প্রাহি। 3 মাস নিজেকে ঘরবন্দি করে রাখে। আমি আর হেমন্ত অনেক চেষ্টা করেও ওকে সুস্থ করেছি। কত যে পাগলামি করতো, অনেক কষ্টে আবার ওকে আগের মতো করতে সফল হয়েছে আমরা। সেই থেকেই ও জয়ের নাম শুনলেই ভয়ে অস্থির হয়ে যায়। একটা গাড়ি সব বলে দম নিল ইসি। এদিকে সবটা শুনে অর্থের সারা শরীর থরথর করে কাঁপছে। রাগে চোখ লাল হয়ে আসে ওর। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। ইসি অর্থের দিকে তাকালো। অর্থের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেল। মিনমিনিয়ে কণ্ঠে বলল, ভাইয়া আমি প্রাহির কাছে যাই। ইসির কোথায় কোনো রূপ প্রতিক্রিয়া করল না অর্থ।
ইসি নিজেও আর কিছু না বলে উঠে চলে যায়। এখন ওর বোধ হয় একটু হেমন্তর কাছে যাওয়া উচিত। ছেলেটা না জানে কি করছে, রাগ উঠলে তো আবার এই ছেলের হুঁশ থাকে না। এদিকে অর্থ নিজের মোবাইলে কারোর নাম্বার ডায়াল করে ফোন লাগালো। ফোন রিসিভ হতেই গম্ভীর গলায় বলল, I'm sending a person's name and picture. I want all of his detail and bring him to me from wherever you can. Got it? ফোন রেখে আজকের পার্টির সিসিটিভি ফুটেজ থেকে জয়ের ছবি নিয়ে সেন্ড করে দিল। তারপর উঠে চলে গেল। এখন গিয়ে প্রাহিকে দেখে আসতে হবে। মেয়েটার অবস্থা কেমন কে জানে, মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। মায়ের বুকের সাথে লেপ্টে আছে প্রাহি। চেহারাটা কেমন মলিন আর শুকিয়ে আছে। চোখ জোড়া কান্নার কারণে ফুলে ঢোল হয়ে আছে। ঠোঁট জোড়াও হালকা ফুলে আছে। চুলগুলো এলোমেলো। তারপরেও যেন মেয়েটার চেহারায় এক সমুদ্র সমান মায়া জড়িয়ে আছে। অর্থ তাকিয়ে আছে প্রাহির দিকে। মেয়েটাকে একবার দেখা শুরু করলো আর চোখ সরানো যায় না। ইরশাদ সাহেবের কথায় প্রাহির থেকে চোখ সরায় অর্থ। আমরা এখন বিদায় নিতে যাচ্ছি মিস্টার শিকদার। আজ থেকে যান মিস্টার রহমান। না, মনে দুঃখ নিয়েন না প্লিজ, আমাদের আজ যেতে হবে, বিদায় দিন আমাকে। ইরশাদ সাহেবের করুণ কণ্ঠ শুনে কেউ আর জোর করলেন না ওনাদের। প্রাহি উঠে দাঁড়াতে নিতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। অর্থ দ্রুত পায়ে এসে প্রাহিকে দু হাতে জড়িয়ে ধরে সামলে নেয়। এদিকে অর্থের স্পর্শ পেয়ে সারা শরীর ঝংকার দিয়ে ওঠে। থরথর করে কেঁপে ওঠে সারা দেহ। অর্থ নরম কণ্ঠে বলে, ঠিক আছেন আপনি? প্রাহি দুর্বল চোখে তাকালো অর্থের দিকে। আস্তে করে মাথা নাড়িয়ে বোঝালো ঠিক আছে। অধিক উত্তেজনায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না ওর। এরশাদ সাহেব আর রাবেয়া এগিয়ে এসে মেয়েকে আগলে নিলেন। বাড়ির সবাই ওনাদের বিদায় জানালেন। সবার থেকে বিদায় নিয়ে প্রাহিরা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ইসিও চলে যায় ওনাদের সাথে। ঘটনার চক্রে ডিনার করা হয়ে ওঠেনি শিকদার বাড়ির কারোই। সবাই ডিনার করতে বসেছে। হেমন্তকে অনেক ডাকা হয়েছে, কিন্তু ও জানিয়ে দিয়েছে যে ও খাবে না, তাই আর বেশি কেউ জোর করেনি। হেমন্ত খিদে সহ্য করতে পারে না। খিদে লাগলে নিজে এসে খেয়ে নেবে। সবাই যখন খাওয়ায় ব্যস্ত তখন হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে হেমন্ত। অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। হেমন্তকে এই অবস্থায় দেখে অর্থ জিজ্ঞেস করে, হেমন্ত, হোয়াট হ্যাপেন্ড? এমন দেখাচ্ছে কেন তোকে? হেমন্ত যা বলল তা শোনার জন্য প্রস্তুত ছিল না কেউই। শিকদার বাড়ির প্রতিটা সদস্য স্তব্ধ হয়ে আছে শুনে। হেমন্ত বলছে, প্রাহিদের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ওদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবাই আইসিইউতে ভর্তি। জলদি যেতে হবে আমাকে। আমি আসি ভাইয়া। হেমন্ত আর কাউকে কিছু না বলে দ্রুত পায়ে চলে যায় বাড়ি থেকে। এদিকে বাড়ির সবাই খাবার রেখে তারাও রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। অর্থের বুকটা ধরাস ধরাস করছে, হাত পা মৃদু কাঁপছে। একটু আগেও মেয়েটাকে বুকে নিয়েছিল অর্থ। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল মনে। আর এখন এই খবর শুনতে হলো ওকে। এ কেমন ভাগ্যের পরিহাস। অর্থের গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে। সবাই যেন ভালো থাকে মনে প্রাণে তা প্রার্থনা করলো। হাসপাতালের দম বন্ধকর পরিবেশ, ফিনাইলের কড়া গন্ধ, চারদিকে মানুষের সমাগম। করিডোরে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সবাই। কিছুক্ষণ পরপর নার্সদের ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। সেদিকেই থম মেরে বসে আছে হেমন্ত। আজ ওর এত রাগের কারণেই এমনটা হলো। ও যদি রাগ করে নিজেকে রোমবন্দি না করত তাহলে এমন কিছু হতো না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অপারেশন চলছে প্রাহি, এরশাদ সাহেব আর রাবেয়া বেগমের। অর্থ কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন একটা চিনচিন ব্যথা হচ্ছে বুকের বা পাশটা। অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে টেনশনে। কখন ডাক্তার বেরোবে আর কখন ওরা কোনো সংবাদ শুনতে পাবে, সেই আশায় বসে আছে সবাই। এদিকে ইসি কাছে ফুপিয়ে ফুপিয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা মেনে নেওয়ার মতো না। ইসির কান্নার মাঝেই হেমন্তর দিকে চোখ যায়। ইসি ধীরে হেঁটে যায় হেমন্তর দিকে। হেমন্তর কাঁধে আলতো করে হাত রাখলো। হেমন্ত তাকালো ইসির দিকে। তারপর ইসির হাত ধরে হেসকা টানে ওর পাশে বসিয়ে দেয়। তারপর ইসির কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। ইসিও আলতো হাতে হেমন্তর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ক্রন্দন কণ্ঠে বলে, টেনশন করিস না হেমন্ত, দেখবি সব ভালো হয়ে যাবে। হেমন্ত কোনো কথা বলল না। চুপচাপ ইসির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে রইল। আরাফ, খোঁজ পেয়েছিস কোনো? কে বা কারা এই অ্যাক্সিডেন্টটা করেছে? অর্থ আরাফকে খোঁজ লাগানোর জন্য পাঠিয়েছিল যে আসলে প্রাহিরা ভুলবশত অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওদের মার্ডার করার চেষ্টা করেছে, সেই খোঁজ নিয়েই আরাফ এসেছে। আর আরাফ আসতেই অর্থ উপরোক্ত প্রশ্নটা করলো। আরাফ উত্তরে বলে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট অর্থ। এটা জেনে শুনে ওদের মার্ডার করার পুরো পরিকল্পনা ছিল। প্রাহিরা বাড়ি যাওয়ার পথে একটা ট্রাক ড্রাইভার ওদের গাড়িটাকে ধাক্কা দেয় আর প্রাহিদের গাড়িটা উল্টে যায়। ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ।
আমি ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে ট্র্যাকের নাম্বারটা দেখে নেই। আর সে ট্র্যাকের আসল মালিককে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিয়েছি। আমাদের লোকেরা সেই কাজ করেই যাচ্ছে। অর্থ গম্ভীর মুখে সব শুনল, অতঃপর শান্ত কণ্ঠে বলল। তোর কি মনে হয় না কাজটা জয়ের হতে পারে? আরাক চমকে তাকালো, বলল। মানে সিম্পল, জয়ের আগে থেকেই প্রাহিদের ওপরে ক্ষোভ জমা ছিল, আর আজ তো একেবারে ভরা মজলিসে ওর অপমান হয়েছে। রেশ ধরেই জয় প্রাহিদের ওপর অ্যাটাকটা করেছে। আরাক সবটা শুনল, অবাক হয়ে বলে। এই বেটা এমন খারাপ আর এমন একটা জঘন্য কাজ করতে পারে আমার তো মাথায় আসেনি। টেনশন নিস না, আমি এখনই আমাদের পুরো ফোর্স লাগিয়ে দিচ্ছি। পুরো ঘটনাটা এইবার জয়ের মুখে শুনতে পাবো আমরা। অর্থ সম্মতি জানালো। এরই মাঝে ডাক্তার বেরিয়ে আসলো। হেমন্ত লাফ দিয়ে উঠে বসে ডাক্তারের কাছে যায়, অস্থির কণ্ঠে আওড়ালো। ডাক্তার, ডাক্তার ওর কেমন আছে? কি অবস্থা ওদের? ডাক্তার মুখ কালো করে ফেলল। ডাক্তার এমন রিয়াকশন দেখে হেমন্ত আর বিচলিত হয়ে গেল। অর্থ এগিয়ে এসে প্রশ্ন করলো। ডাক্তার, ইজ এভরিথিং অল রাইট? আই এম সরি মিস্টার শিকদার, মিস্টার রহমানকে বাঁচাতে পারিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর, কিন্তু উনি ওনার মাথায় খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছিলেন, তাই হাজার চেষ্টার ফলেও ওনাকে বাঁচাতে অক্ষম হয়েছি। এটা আমাদের ব্যর্থতা। হেমন্ত কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করলো। আর প্রাহি আর আন্টি? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন। প্রাহির বাম পাটায় অনেক আঘাত পেয়েছে, মাথায়ও অনেক আঘাত পেয়েছে, আর মিসেস রহমানকে অনেক চেষ্টার পর বাঁচাতে পারলেও উনি কমায় চলে গিয়েছেন। একটু পর প্রাহিরকে কেবিনে শিফট করা হবে, জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। আর মিসেস রহমানকে যতদিন নিঃশ্বাস চলে আমাদের এখানেই স্পেশাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আই এম সো সরি, আমাদের ক্ষমা করবেন। ডাক্তার তার বিষাক্ত কথাগুলো বলে চলে গেলেন তার কাজে।